১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর যারা কাদের সিদ্দিকীর সঙ্গে মিলে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুদ্ধ করেছিল, তাদের কয়েকজন ১৯৮২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা ক্যান্টনমেন্ট দখল করার একটা প্রস্তাব ও পরিকল্পনা জানালে শেখ হাসিনা উক্ত প্রস্তাব ও পরিকল্পনা সানন্দে গ্রহণ করেন। পরিকল্পনাটা থাকে এই রকম যে রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত এবং কমিটেড ২৫-৩০ হাজার যুবককে সামরিক প্রশিক্ষণ দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত করে নির্দিষ্ট একটি দিনে ঢাকা ক্যান্টনমেন্টে কমান্ডো হামলা করে দখলে নিয়ে নেওয়া। আর ঢাকা ক্যান্টনমেন্ট দখল করে নেওয়া মানেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলা। শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার নির্দেশ দিলেন এবং তার নিজের পক্ষ থেকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন। শুরু হলো ঢাকা ক্যান্টনমেন্ট দখল করার জন্য রাজনৈতিক কর্মী তৈরি করা এবং সাথে সাথে এই কর্মীদের কোথায় সামরিক প্রশিক্ষণ দেওয়া যায় সেই স্থান খুঁজে বের করা। কর্মী সংগ্রহের জন্য সারা দেশে গোপনে রাজনৈতিক প্রশিক্ষণ শুরু হলো। এই কর্মীদের মন মানসিকতা ও ধ্যান ধারণা এবং ব্যক্তিগত গুণাবলীর প্রতি বিশেষ নজর দেওয়া হলো। অল্প কিছুদিনের মধ্যেই বড় ধরনের একটি কর্মী বাহিনী তৈরি করা গেল। এই কর্মী বাহিনীর মধ্যে থেকে রাজনৈতিক শিক্ষা দিয়ে বাছাই করে একটি ব্যাচ তৈরি করা হলো সামরিক শিক্ষার জন্য, অর্থাৎ মিলিটারি ট্রেনিংয়ের জন্য প্রথম ব্যাচ তৈরি করা হলো। কিন্তু সমস্যা হলো সামরিক শিক্ষা দেওয়ার জায়গা এবং অস্ত্র কোথায় পাওয়া যাবে। রাজনীতির শিক্ষা দেওয়া যত সহজ, সামরিক প্রশিক্ষণ দেওয়া অত সহজ নয়। সামরিক প্রশিক্ষণ দিতে হলে প্রথমেই প্রয়োজন একটা নিরাপদ মুক্ত এলাকা, যে এলাকায় প্রশিক্ষণার্থীরা নিরাপদে অস্ত্র চালানোর মাধ্যমে অস্ত্র শিক্ষা গ্রহণ করবে। ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা ভারতীয় এলাকা নিরাপদে প্রশিক্ষণের ব্যবহার করেছিলাম, কিন্তু এখন তা সম্ভব নয়। মাত্র বছর কয়েক আগে ভারত তার মাটি থেকে কাদের সিদ্দিকীর বাহিনীকে তাড়িয়ে দিয়েছে। সামরিক প্রশিক্ষণের জন্য ভারতের মাটি ব্যবহারের কোনো সম্ভাবনাই নেই। বাংলাদেশের সুন্দরবন এবং হিল ট্র্যাক্টও সামরিক শিক্ষার জন্য মোটেও নিরাপদ নয়। আন্তর্জাতিক দুনিয়ায় আমাদের কোনো বন্ধু নেই। আফগানিস্তান কট্টর মৌলবাদীদের নিয়ন্ত্রণে, সেখানেও আমাদের কোনো জায়গা নেই। সোভিয়েত ইউনিয়ন এর কোনো সারা শব্দই নেই। এমন অবস্থায় চিন্তা করতে করতে লেবানন এবং PLO প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কথা বিবেচনায় এসে গেল। গোপন যোগাযোগ করা হলো PLO-র ঢাকাস্থ প্রতিনিধি আহমেদ এর রাজ্জাকের সাথে। PLOর ঢাকাস্থ গুলশান অ্যাম্বাসিতে PLOর প্রতিনিধি আহমেদ এ রাজ্জাকের সাথে গোপনে কয়েক দফা বৈঠক হলো। আহমেদ এ রাজ্জাককে খোলাখুলি বলা হলো, আমরা সামরিক প্রশিক্ষণ চাই, বিনিময়ে তোমরা যা চাও আমরা দেব। আহমেদ এ রাজেক মাসখানেক সময় চাইল। মাসখানেক পর আহমেদ এ রাজেকের সাথে আবার বৈঠক হলো। বৈঠকের সিদ্ধান্ত হলো PLO আমাদেরকে লেবাননের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিয়ে দিবে, বিনিময়ে আমাদেরকে PLOর পক্ষে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা রাজি হলাম। আমাদের প্রথম ব্যাচ লেবাননে গেলে তাদের প্রশিক্ষণ দিয়ে ইসরায়েলের বিপক্ষে PLOর পক্ষে যুদ্ধ করার জন্য সরাসরি রণাঙ্গনে পাঠিয়ে দেওয়া হবে। প্রথম ব্যাচ যুদ্ধ করতে থাকবে, দ্বিতীয় ব্যাচ লেবানন যাবে। দ্বিতীয় ব্যাচ প্রশিক্ষণ শেষে রণাঙ্গন গিয়ে যুদ্ধ করতে শুরু করলে প্রথম ব্যাচ বাংলাদেশে ফেরত দিবে। অর্থাৎ আমাদের একটা ব্যাচকে সব সময়ই PLOর হয়ে যুদ্ধ করতে হবে। আমাদের বিমানে করে লেবাননে নিয়ে যাওয়া এবং ঢাকায় নিয়ে আসার ব্যয় PLO বহন করবে। আমাদের যারা যুদ্ধ করবে তাদের PLO বেতন দিবে। সময়ে সময়ে সকল বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জানানো হলো এবং তার পরামর্শ নেওয়া হলো।
পিএলওর সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ব্যাচকে ৮২ সালের মে মাসের শেষ সপ্তাহে লেবানন পাঠিয়ে দেওয়া হলো। প্রথম ব্যাচ সামরিক প্রশিক্ষণ শেষে ইসরায়েল সীমান্তে গিয়ে পিএলওর পক্ষে যুদ্ধ করতে লাগলো। এদিকে দ্বিতীয় ব্যাচ লেবানন যাওয়ার জন্য প্রস্তুত হলো। এমন সময় ইসরায়েল আক্রমণ করে লেবাননই দখল করে নিল। আমাদের সকল যোদ্ধা ইসরায়েলিদের হাতে বন্দী হলো। আমাদের সব পরিকল্পনা ও কর্মসূচি ভেস্তে গেল। আমাদের যোদ্ধাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি শুরু করলো। মুজিব কন্যা শেখ হাসিনা বেমালুম সব ভুলে গেলেন, নিঃশব্দ নীরব থাকলেন। আমাদের ছেলেদের ব্যাপারে কোনোদিন আর কোনো কথা বললেন না। অতঃপর অতি কষ্টে পাকিস্তান রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের হাতে বন্দী আমাদের যোদ্ধাদের দেশে ফিরিয়ে আনা হলো। এরশাদকে ক্ষমতা গ্রহণের আমন্ত্রণ। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পূর্ণাঙ্গ আমন্ত্রণ জানাতে থাকেন। জননেত্রী শেখ হাসিনা জনগণের পক্ষ থেকে জেনারেল এরশাদকে ক্ষমতা দখলের ব্যাপারে সর্বপ্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দিতে থাকেন। নির্বাচিত রাষ্ট্রপতি ও সরকার উৎখাত করে সামরিক বাহিনীর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার ব্যাপারে জেনারেল এরশাদ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৪-৫ দফা গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। অতঃপর জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে ক্ষমতা দখলের অনেক আগেই ঢাকা সেনানিবাসে সংবাদপত্রের সম্পাদক বৈঠক ডেকে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন। ৮২ সালের মার্চের ২৪ তারিখ জেনারেল এরশাদ বিনা বাধায় বিনা বাক্যে জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি ভবন বঙ্গভবন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন এবং পরের দিন আবার কলার ধরে নিয়ে এসে রেডিও টেলিভিশনে নিজের অযোগ্যতা ও তার সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি ইত্যাদি কারণে স্বেচ্ছায় সেনাবাহিনী প্রধান এরশাদের নিকট ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিলেন, এই মর্মে ভাষণ দিতে বাধ্য করেন। অশীতিপর বৃদ্ধ অথর্ব রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার প্রাণ ভয়ে কাপুরুষের মতো নীরবে নিঃশব্দে প্রাণ নিয়ে বিদায় নিলেন। সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ দেশে সামরিক আইন জারি করলেন এবং তিনি স্বয়ং হলেন প্রধান সামরিক আইন প্রশাসক ও বিচারপতি এ.এম.এফ. আহসানুল্লাহ চৌধুরীকে করলেন ক্ষমতাবিহীন নামমাত্র রাষ্ট্রপতি। শেখ হাসিনার গোপন আমন্ত্রণে ও সহযোগিতায় জেনারেল এরশাদ সর্বময় ক্ষমতার মালিক হয়ে জগদ্দল পাথরের ন্যায় জনগণের বুকে চেপে বসল। ৮৩ মধ্য ফেব্রুয়ারি ছাত্র হত্যা। বছর না ঘুরতেই প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদ আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গোপন আতাতের মাঝে গোপন বিরোধ সৃষ্টি হলো। ১৯৮৩ সালের জানুয়ারির শেষ সপ্তাহে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ আলী মিয়া মহাখালীস্থ আণবিক শক্তি কমিশনের সরকারি বাসভবনে শেখ হাসিনা বলেন, লেফটেন্যান্ট জেনারেল এরশাদ হাতের মুঠোয় আর থাকতে চাচ্ছে না। আমার হাতের মুঠো থেকে খাটাসটা ক্রমশ বেরিয়ে যাচ্ছে। ওকে হাতের মুঠোয় পোক্ত করে আটকে রাখা দরকার। প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য শেখ হাসিনার নামকা ওয়াস্তে ভুয়া এক ছাত্র আন্দোলনের পরিকল্পনা হাজির করে বলেন, এই ছাত্র আন্দোলনের অবশ্যই ছাত্র নিহত হতে হবে। যে করেই হোক ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যা করতেই হবে। ছাত্র হত্যা হলে ছাত্র আন্দোলন চাঙ্গা হবে, আর ছাত্র আন্দোলন চাঙ্গা থাকলেই কেবল CMLA জেনারেল এরশাদকে হাতের মুঠোয় শক্তভাবে রাখা যাবে। শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার কঠিন নির্দেশ ও পরিকল্পনা দিলেন। কোনো আততায়ী বা অজ্ঞাত ঘাতকের হাতে ছাত্র হত্যা হলে কাজ হবে না। ছাত্র হত্যা হতে হবে সামরিক শাসক এরশাদের মিলিটারি অথবা পুলিশের হাতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, টাকা যাই লাগুক এটা করতেই হবে। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যায় সবাই এ নিয়ে খুব ব্যস্ত ও চিন্তিত। যোগাযোগ হলো প্যারামিলিটারি ট্রুপস
আর্ম পুলিশ কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সাথে। এই হাফিজুর রহমান লস্কর পুলিশের অফিসার হয়েও দীর্ঘদিন যাবৎ এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা রাষ্ট্রীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ডেপুটি ডিরেক্টরের পদে ঘাপটি মেরে বসেছিলেন। এরশাদ ক্ষমতায় এসেই হাফিজুর রহমান লস্করকে এই বলে এনএসআই থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন যে, তুমি পুলিশের লোক হয়ে এখানে কি করো, যাও পুলিশের পোশাক পরে রাস্তায় চোর ধরো। বলেই এনএসআই এর ডেপুটি ডিরেক্টরের পদ থেকে হাফিজুর রহমান লস্করকে সোজা আর্ম পুলিশের তৎকালীন হেডকোয়ার্টার 14 নম্বর কোম্পানি কমান্ডার পদে বদলি করে পাঠিয়ে দেয়। এই কারণে আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার, পুলিশের সিনিয়র এসপি হাফিজুর রহমান লস্কর জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের বিরুদ্ধে খুবই চটা ও বৈরী ছিলেন। এর ওপর ছিল নগদ অর্থের টোপ। এরশাদের প্রতি ভয়ানক খ্যাপা ও বিরাগভাজন এবং নগদ অর্থের টোপ দুইয়ে মিলে ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার প্রস্তাব আসা মাত্র সঙ্গে সঙ্গে হাফিজুর রহমান লস্কর প্রস্তাব গ্রহণ করলেন। এনএসআই এর মূলত কাজ হচ্ছে কারা সরকারের বিরুদ্ধাচরণ করে তাদের লিস্ট বা তালিকা তৈরি করে সরকারকে সরবরাহ করা এবং সরকারের পতন হলে সঙ্গে সঙ্গে পতন হয়ে যাওয়া সরকারের আমলে তৈরি করা নথিপত্র পুড়িয়ে ধ্বংস করে ফেলে নতুন সাদা ফাইল নিয়ে নতুন সরকারের কাছে হাজির হওয়া। 30 মে 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলে এনএসআই এর কর্মকর্তাগণ জিয়া বা বিএনপি সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ফেলতে চায়। কিন্তু যে মুহূর্তে নথিপত্রে অগ্নিসংযোগ করতে যাবে ঠিক সেই মুহূর্তে উপরাষ্ট্রপতি বিচারপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন, অর্থাৎ বিএনপি সরকারই টিকে যায়। ফলে এনএসআই কর্মকর্তাগণ নথিপত্র পুড়িয়ে না ফেলে আবার তা সংগ্রহশালায় যত্ন করে তুলে রাখেন। উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা চলে যায় সেনাবাহিনী প্রধান হোসেন মোহাম্মদ এরশাদের হাতে। সেই সুবাদে জেনারেল এরশাদ বিচারপতি সাত্তারকে অস্থায়ী রাষ্ট্রপতি পদ রেখে এনএসআই নথিপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এনএসআই এর নথিপত্রে জিয়াউর রহমান বা বিএনপি সরকারের বিরুদ্ধাচরণকারীদের তালিকায় জেনারেল এরশাদের নামও ছিল। ফলে জেনারেল এরশাদ ক্ষমতায় এসে প্রথমেই এনএসআই থেকে হাফিজুর রহমান লস্করকে ঝেঁটিয়ে বিদায় করে। আর সেই কারণেই এবং নগদ অর্থের বিনিময়ে হাফিজুর রহমান লস্কর গং জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের পতনের যে কোনো প্রস্তাব বা প্রক্রিয়ায় সামিল হন। আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সঙ্গে ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার নীল নকশা চূড়ান্ত হয়। নীল নকশা অনুযায়ী যে কোনো প্রকারের ছাত্রদের একটি মিছিল বাংলা একাডেমির দক্ষিণে কার্জন হলের উত্তরে, শিশু একাডেমির পশ্চিমে দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসলেই হবে। বাকি কাজ আর্ম পুলিশ সেরে ফেলবে। অর্থাৎ আমাদের দায়িত্ব ছাত্রদের একটা মিছিল দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসা, তারপর সেই মিছিলের ওপর গুলি চালিয়ে ছাত্র হত্যার দায়িত্ব আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের। এই নীল নকশা অনুযায়ী মিছিল নিয়ে আসার প্রাথমিক দায়িত্ব পড়ে জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাদেরিয়া বাহিনীর সদস্য নিরঞ্জন সরকার বাচ্চু, সাধন সরকার, যাদব, বিদ্যুৎ, শ্যামল প্রমুখের ওপরে। জেনারেল এরশাদের বিরুদ্ধে একটা মিছিল করার প্রস্তাব নিয়ে ছাত্রনেতা ফজলুর রহমান, বাহলুল মজনুন চুন্নু, ডাক্তার মোস্তফা মহিউদ্দিন জালাল, খ ম জাহাঙ্গীর, ডাকসুর ভিপি আখতারুজ্জামান, জিএস জিয়াউদ্দিন বাবলু, ফারুক, আনোয়ার, মিলন, জালাল প্রমুখ ছাত্র নেতাদের সাথে আলোচনা করা হলে সকলেই মিছিলের পক্ষে মত দেন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমেই মিছিলের তারিখ নির্ধারণ হলো এবং মিছিল শিক্ষা ভবন পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হলো।
সিদ্ধান্ত মোতাবেক কলাভবন থেকে ছাত্র মিছিল শুরু হলো। এদিকে শিশু একাডেমির কাছে আর্ম পুলিশ নিয়ে মিছিলে গুলি করে ছাত্র হত্যার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে হাফিজুর রহমান লস্কর চাতক পাখির ন্যায় অপেক্ষা করতে থাকলো। কিন্তু কিছুতেই মিছিলকে কলাভবনের আশেপাশের বাইরে নেওয়া গেল না। অধিকাংশ ছাত্রনেতা মিছিল নিয়ে এগিয়ে যেতে মুখে অস্বীকার না করলেও কার্যত মিছিল নিয়ে কেউ কলাভবনের বাইরে গেল না। ফলে নীল নকশা ভেস্তে যাওয়ায় আমরা উত্তেজিত হয়ে ছাত্রনেতাদের লাঞ্ছিত করলাম এবং কোনো কোনো ছাত্রনেতাকে শারীরিকভাবে আঘাত করলাম। আবার ছাত্র মিছিলের নতুন তারিখ নির্ধারিত হলো আগামী 14 ফেব্রুয়ারি 1983। পহেলা ফাল্গুন ছাত্র মিছিল হবে এবং মিছিল শিক্ষাভবন অভিমুখে যাওয়ার সিদ্ধান্ত হলো। 12 ফেব্রুয়ারি 83 সকাল 8টায় 14 নম্বর মিরপুর আর্ম পুলিশ হেডকোয়ার্টার NSI এর সাবেক কর্মকর্তা, পুলিশের সিনিয়র SP, আর্ম পুলিশ কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করকে আগামী 14 ফেব্রুয়ারি ছাত্র মিছিলের চূড়ান্ত কর্মসূচি অবহিত করা হলো এবং 13 ফেব্রুয়ারি রাত 8টায় হাফিজুর রহমান লস্করের মিরপুর 2 নম্বরের বাসায় আগামীকাল 14 ফেব্রুয়ারি সকাল 10টায় যে কোনো কিছুর বিনিময়ে ছাত্র মিছিল শিশু একাডেমি পর্যন্ত নিয়ে যাওয়ার কর্মসূচি নিশ্চিত করা হলো এবং নগদ অর্থ প্রদান করা হলে তিনিও হাফিজুর রহমান লস্কর ছাত্র হত্যার জন্য প্রস্তুত বলে চূড়ান্তভাবে জানান। রাত 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের অ্যাসেম্বলি বিল্ডিংয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক 75 এর কাদেরিয়া বাহিনীর সদস্য ছাত্র নেতা নিরঞ্জন সরকার বাচ্চুর রুমে সর্বশেষ গোপন বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছাত্রনেতা নিরঞ্জন সরকার বাচ্চু, মোবারক হোসেন সেলিম, ডাকসুর মহিলা সম্পাদিকা নাহিদ আমিন খান, সাধন সরকার যাদব, বিদ্যুৎ প্রমুখকে আগামীকাল পহেলা ফাল্গুন মোতাবেক 14 ফেব্রুয়ারি 1983 সকালে ছাত্র মিছিল ও ছাত্র হত্যা সম্পর্কে বিস্তারিত জানানো ও আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে ছাত্রনেতা ফজলুর রহমান, বাহালুল মজনুন চুন্নু সহ প্রগতিশীল ছাত্রনেতা ও নেতৃস্থানীয় কর্মীরা কোনো অবস্থাতেই আণবিক শক্তি কমিশনের পরে যাতে মিছিলে না থাকে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আজ পহেলা ফাল্গুন 14 ফেব্রুয়ারি 1983। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। ঋতুর রাজা বসন্তের এই সমীরণে আজ সবাই উদ্বেলিত। বাঙালি রমণীরা লাল পেড়ে হলুদ শাড়ি পরে ভোর হতে না হতেই ঘর থেকে বেরিয়ে এসেছে বসন্তকে অবগাহন করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা খুব ভোর থেকেই লাল পেড়ে বাসন্তী রঙের শাড়ি পরে বসন্ত উৎসবে মেতে উঠেছে। বসন্ত উৎসব মুখর বিশ্ববিদ্যালয়ে লাল পাড় হলুদ বর্ণের শাড়ি পরে কোনো কোনো ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে মনের মানুষের সাথে বসন্ত উৎসব করতে দূর দূরান্তে চলে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাল পেড়ে হলুদ শাড়ির সমারোহ। আজই এ বসন্তে সবাই বসন্তের দোলায় দুলছে। কেউ জানে না একটু পরে কি ঘটতে যাচ্ছে, কে নিহত হতে যাচ্ছে, কোন স্নেহময়ী মাতার বুক খালি হচ্ছে, কোন পিতা সন্তানহারা হচ্ছে। বেলা 10টার দিকে কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিলের উদ্দেশ্যে ছাত্ররা জমায়েত হতে শুরু করে। একটি মোটরসাইকেল ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং আর্ম পুলিশের হাফিজুর রহমান লস্করের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। মোটরসাইকেলটি দ্রুত গতিতে 32 নম্বরে শেখ হাসিনা ও শিশু একাডেমির পূর্ব পাশে অবস্থানরত আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের কাছে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে যাচ্ছে। বেলা 11টা নাগাদ ছাত্র মিছিল শুরু হলো। যেসব ছাত্রনেতা ও কর্মীদের আণবিক শক্তি কমিশনের পরে মিছিলে আর না থাকতে জানিয়ে দেওয়ার কথা, তাদেরকে তা জানিয়ে দেওয়া হলো। সিদ্ধান্ত ও পরিকল্পনা মতো মিছিল সহ এগিয়ে গেলে কিছু ছাত্রনেতা ও কর্মীরা মিছিলের পেছন থেকে সরে পড়ল।
মিছিল এগিয়ে গেল বাংলা একাডেমি ছেড়ে আরও সামনে দক্ষিণের দোয়েল চত্বরের দিকে। একেবারে দোয়েল চত্বরের কাছে এবং মিছিল যেই দোয়েল চত্বর পেছনে ফেলে পূর্ব দিকে ঘুরে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে আগে থেকে উৎপেতে রাখা হাফিজুর রহমান লস্করের আর্ম পুলিশের গুলি গুরুম গুরুম টাস টাস। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়ল কয়েকজন ছাত্র। মোটর সাইকেলটি দ্রুত ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেখ হাসিনাকে গুলির সংবাদ দিয়ে আবার ছুটে চলল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। ইতিমধ্যে ছাত্ররা হাসপাতালের এমার্জেন্সিতে গুলিবিদ্ধ ছাত্রদের নিয়ে এসেছে। গুলিবিদ্ধ ছাত্রদের মধ্যে জয়নাল ও জাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ছেড়ে পরকালে চলে গেছে। জয়নাল ও জাফরের মায়ের কোল খালি হয়েছে, শূন্য হয়েছে পিতার বুক। নীল নকশা বাস্তবায়িত হওয়ার চূড়ান্ত সংবাদটি নিয়ে মোটরসাইকেলটি চলে গেল ধানমন্ডি ৩২ নম্বরে। 2 জন ছাত্র হত্যার সফলতার সংবাদটি শেখ হাসিনাকে দিয়ে মোটরসাইকেলটি ফিরে এলো বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। থেমে গেছে পহেলা ফাল্গুনের বসন্তের উৎসব। ছাত্ররা তাদের নিহত সাথী জাফর ও জয়নালের লাশ কলাভবনের অপরাজেয় বাংলার পাদদেশ ঐতিহাসিক বটতলায় নিয়ে এসেছে। বিকেল ৩টায় জানাজা ও শোকসভার কর্মসূচিটা ৩২ নম্বরে দিলে দুপুর ২টা নাগাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বটতলা আসেন এবং তার দীর্ঘ প্রতীক্ষিত নিহত ছাত্রদের লাশ দেখে রুমাল দিয়ে চক্ষু মোছার ভান করতে করতে কোনো কর্মসূচি না দিয়েই বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। শোকে ম্রিয়মাণ ছাত্রছাত্রীরা বটতলায় সমাবেত হতে থাকে এবং পহেলা ফাল্গুনে বসন্তের পোশাক লাল পেরে বাসন্তী রঙের শাড়ি পরে প্রত্যুষে ক্যাম্পাসে বাইরে যাওয়া রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসে ছাত্র হত্যার ঘটনার শোকে বিহ্বল হয়ে বটতলার শোকসভায় সমাবেত হয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে যেই সামরিক আইন প্রশাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করেন এবং ছাত্র হত্যার প্রতিবাদে কোনরূপ আন্দোলনের কর্মসূচি না দেওয়ার বিনিময়ে এরশাদের কাছ থেকে কতগুলো গোপন দাবি আদায় করে নেন। ছাত্র হত্যার প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে না, এই মর্মে শেখ হাসিনার কাছ থেকে নিশ্চয়তা ও আশ্বাস পাওয়ার পর জেনারেল এরশাদ সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকায় চতুর্দিক থেকে নজিরবিহীন পুলিশি ও মিলিটারি হামলা চালায়। পুলিশের সাঁড়াশি হামলার মুখে ছাত্র হত্যার প্রতিবাদে বটতলায় অনুষ্ঠিত জানাজা ও শোকসভায় সমবেত ছাত্রছাত্রীরা দিকের দিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকে। কিন্তু যেদিকেই দৌড়ায় সেদিকেই পুলিশ ও আর্মির বেরধর মার। নিমেষের মধ্যেই বটতলায় হাজার হাজার স্যান্ডেল জুতা পরে থাকা ছাড়া কোনো মানুষের চিহ্ন থাকে না। জাফর ও জয়নালের লাশ দুটি অতি কষ্টে ছাত্ররা ধরাধরি করে সূর্য সেন হলে নিয়ে যায় এবং সূর্য সেন হলের গেটের ভেতর থেকে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। হলের রুমের ভেতরে ছাত্র, শিক্ষক, কর্মচারী আর হলের আঙ্গিনা সহ সারা বিশ্ববিদ্যালয়ে শুধু পুলিশ আর সেনাবাহিনী। মুহূর্তের মধ্যে পুলিশ আর আর্মি হলের কেচি গেট ভেঙে রুমের মধ্যে প্রবেশ করবে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল আরোহী সূর্য সেন হলের দোতলা থেকে এক লাফ দিয়ে পড়ল হলের আঙিনায়। আর অমনি শকুনের দল যেমনি মরা গরু ঘিরে ধরে খায়, তেমনি পুলিশের দল মোটরসাইকেল আরোহীকে ঘিরে পেটাতে লাগলো। এরই মধ্যে মোটরসাইকেল আরোহী প্রাণপণে ছুটে চলল সূর্য সেন হলের বাউন্ডারি প্রাচীরের দিকে। মোটরসাইকেল আরোহী দৌড়াচ্ছে আগে আগে, পেছনে পেছনে শকুনের ঝাঁকের ন্যায় দৌড়াচ্ছে আর পিটাচ্ছে পুলিশ ও আর্মি। পড়ি কি মরি করে এক লাফে সূর্য সেন হলের প্রাচীর টপকে কাঁটাবন আর পলাশির রাস্তায় গিয়ে পড়ল মোটরসাইকেল আরোহী। সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে শেখ হাসিনাকে না পেয়ে আণবিক শক্তি কমিশনের পরিচালক শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালী সরকারি বাসভবনে গিয়ে শেখ হাসিনার পাজেরো জিপ পাওয়া গেলেও শেখ হাসিনাকে পাওয়া গেল না। শেখ হাসিনার প্রিয় ও বিশ্বাসী বাবুর্চি রমনাকান্তের কাছ থেকে জানা গেল
কাউকে সাথে না নিয়ে অপরিচিত একটি প্রাইভেট কারে করে অপরিচিত একমাত্র চালক আরোহীর সাথে বোরখা পরে অজ্ঞাত স্থানে গিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের গেট ও দরজা ভেঙে পুলিশ এবং মিলিটারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্রদের বেধড় মারপিট ও গ্রেফতার করে সারারাত খোলা আকাশের নিচে বসিয়ে রাখে এবং নিহত ছাত্র জাফর ও জয়নালের লাশ নিয়ে যায়। বলা বাহুল্য, ওই সময় 1983 সালে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির সাংগঠনিক কোনো অস্তিত্ব ছিল না। ফলে বেগম খালেদা জিয়া ছাত্র হত্যার পর বিশ্ববিদ্যালয়েও আসেননি। সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদ এবং তার সামরিক আইনের বিরুদ্ধে চির সংগ্রামের ঐতিহ্যবাহী সহজ সরল প্রাণ এদেশের ছাত্র সমাজের প্রথম আন্দোলন, প্রথম বিদ্রোহ এবং আত্মদান, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা এবং শেখ হাসিনার পাতানো আপোষহীনতার কারণে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়। বৃথা হয়ে যায় জাফর ও জয়নালের আত্মদান। সামরিক স্বৈরাচার জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভাবনায় ক্ষমতায় বসে থাকে। রাজনৈতিক নেতৃত্বের অভাবে ছাত্র সমাজ দিশাহারা হয়ে নেতিয়ে যায়। এদেশের আন্দোলন সংগ্রাম এর মূল চালিকা শক্তি আওয়ামী লীগ এবং তার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ম্যানেজ করে দুর্দান্ত প্রতাপে চালাতে থাকে এরশাদের সামরিক শাসন। সেলিম ও দেলোয়ার হত্যা। বছর ঘুরে এলো 1984 সাল। আবার ফিরে এলো ভাষা আন্দোলনের শহীদের মাস। ফেব্রুয়ারি মাস। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নতুন বছরের নির্দেশ এরশাদের বিরুদ্ধে আবার ছাত্র আন্দোলন করতে হবে। 3রা ফেব্রুয়ারি 1984 সাল। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিকেল 4টায় বসল এক রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে নেত্রী যে কোনো প্রকারই হোক ছাত্র আন্দোলন করার কঠোর নির্দেশ দিলেন। শুরু হলো আবার ছাত্র হত্যার নতুন পরিকল্পনা। একদিকে চলতে লাগলো ছাত্র হত্যাকারী পুলিশ অফিসার হাফিজুর রহমান লস্করদের ভাড়া করার কাজ। অন্যদিকে চলতে লাগলো সাধারণ ছাত্রদের খেপিয়ে তুলে ছাত্র আন্দোলন সংগঠিত করার কাজ। শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ও তত্ত্বাবধানে খুবই দ্রুত ছাত্র হত্যাকারী পুলিশ অফিসারদের ভাড়া করার কাজ সম্পূর্ণ হলো। কিন্তু আন্দোলন করার নানাভাবে বহু রকম চেষ্টা তদবির করেও ছাত্রদের আন্দোলনে শরিক করা গেল না। গোটা ছাত্র সমাজই এরশাদের বিরোধী। কিন্তু আন্দোলনের প্রশ্নে, আন্দোলনের নেতৃত্বের প্রশ্নে ছাত্র সমাজ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিশ্বাস করল না। বেগম জিয়া এবং বিএনপির তখনও তেমন কোনো অস্তিত্ব অনুভব করা যায়নি। দিন গড়িয়ে যায়, কিন্তু ছাত্র আন্দোলনের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে ছাত্র হত্যাকারী আর্ম পুলিশেরা 83-র মধ্যে ফেব্রুয়ারিতে সংগঠিত ছাত্র হত্যার অনুরূপ পরিকল্পনা ও কর্মসূচি হাতে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং গত মধ্য ফেব্রুয়ারির ন্যায় একটা ছাত্র মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে আসার জন্য বারবার তাগাদা দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দিন যায়, কিন্তু আন্দোলনের কোনো খবর নেই। এক পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা অধৈর্য হয়ে তোমাদের দ্বারা কিছুই হবে না বলে ক্ষোভ প্রকাশ করলেন। অনেক চেষ্টা করেও শপাঁচেক ছাত্রের একটা মিছিল নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে আসতে পারলাম না। ফলে গত 83-র মধ্য ফেব্রুয়ারির ন্যায় ছাত্র হত্যা সম্ভব না হওয়ায় হত্যার ধরন পাল্টানো হলো। আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার, পুলিশের সিনিয়র এসপি হাফিজুর রহমান লস্কর হত্যাকাণ্ডের পরিকল্পনায় আর্ম পুলিশের পরিবর্তে রায়ট পুলিশকে সম্পৃক্ত করে এবং নতুন পরিকল্পনা অনুযায়ী ঠিক হয় যে 20-50 জনের একটি মিছিল কোনো রকমে যে কোনো দিন বিশ্ববিদ্যালয়ের যে কোনো দিক দিয়ে বাইরে নিয়ে এলেই রায়ট পুলিশ ছাত্র হত্যা পরিকল্পনা সফল করে দিবে। সাধারণ ছাত্র তো দূরের কথা, ছাত্রলীগের নেতাকর্মীরাই মিছিল আসতে চায় না। এদিকে নেত্রীর কড়া নির্দেশ,
ছাত্রলীগের একটা খণ্ড মিছিল নিয়ে হলেও বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হবে, নইলে তোমাদের দায়িত্ব থেকে বিদায় নিতে হবে। 28শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যাওয়ার সিদ্ধান্ত হলো এবং যথারীতি এই সিদ্ধান্ত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জানানো হলো। শেখ হাসিনার মাধ্যমে এই সংবাদ হাফিজুর রহমান লস্কর মারফত রায়ট পুলিশের ঘাতকদের জানানো হলো। 28শে ফেব্রুয়ারি 1984 হঠাৎ 30-40 জন ছাত্রের একটা মিছিল বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে চানখারপুল হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের দিকে দ্রুত যেতে থাকলো। এই মিছিলের পেছনে পেছনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রায়ট পুলিশের একটি লরি আসতে লাগলো। বোঝা গেল এবার সামনে থেকে ছাত্র হত্যা করা যাবে না, হত্যা করা হবে মিছিলের পেছন থেকে। যারা এই পরিকল্পনা অবহিত তারা যতটা সম্ভব মিছিলের সামনে থাকতে লাগলো। মোটামুটি মিছিলের অনেকেই জানে পেছন থেকে মিছিলে আক্রমণ করা হবে। রায়ট পুলিশের লরি থেকেই এই আক্রমণ করা হবে। তবে রায়ট পুলিশের লরি থেকে গুলি করা হবে না অন্য কোনোভাবে আক্রমণ করা হবে এটা কেউ জানত না। তখন বিকেল 5টা। ক্ষুদ্র ছাত্র মিছিলটি নিমতলি পার হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ঢোকার সঙ্গে সঙ্গেই রায়ট পুলিশ তাদের লরিটি বিদ্যুৎ গতিতে মিছিলের ওপর তুলে দিল। মিছিলের পেছনে থাকা সেলিম মুহূর্তের মধ্যে পুলিশের লরির চাকায় পিষ্ট হয়ে গেল। বাকি সবাই রাস্তার দুদিকে ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও দেলোয়ার সোজা দৌড়াতে লাগলো। প্রাণ ভয়ে দেলোয়ার দৌড়ায় আগে। দেলোয়ারের প্রাণবধ করতে পেছনে ছুটছে রায়ট পুলিশের লরি। মিনিট দুয়েকের মধ্যেই দেলোয়ারের দেহ চাকায় পিষে রাস্তার সাথে মিশিয়ে দেয় পুলিশের লরি। দেলোয়ারের দেহ এমনভাবে রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে যে এটা যে দেলোয়ারের দেহ তা বোঝা তো দূরের কথা, এটা যে কোনো মানুষের দেহ তাই বোঝা যাচ্ছে না। আর পেছনে পিচ ঢালা রাস্তার সাথে থেতলে মিশে আছে সেলিমের দেহ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে সংবাদের জন্য অধীর আগ্রহে উৎসুক হয়ে বসে থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী সভানেত্রী শেখ হাসিনাকে রায়ট পুলিশের চাকায় পিষ্ট হয়ে সেলিম ও দেলোয়ারের নিহত হওয়ার সংবাদটি পৌঁছালো মোটরসাইকেল আরোহী। ছাত্রলীগের 2 জন নেতার নিহত হওয়ার সংবাদটি শুনে শেখ হাসিনা পুলকিত ও আনন্দিত হয়ে বললেন, সাবাস। তারপর গাড়ির ড্রাইভার জালালকে বললেন, জালাল গাড়ি লাগাও, আমি বাইরে যাব। মোটরসাইকেল আরোহী সঙ্গে যেতে চাইলে নেত্রী বললেন, তোমরা এক কাজ করো, আগামীকাল 32-এ সবাই আসো, আজকে সবাই চলে যাও। পরের দিন সকালে 32-এ গিয়ে নেত্রীকে না পেয়ে মোটরসাইকেল আরোহী সোজা মহাখালী গিয়ে ড্রাইভার জালাল ও পাজরো জিপ দেখতে পেয়ে নিশ্চিত হলো নেত্রী এখানেই আছে। কিন্তু ঘরে গিয়ে নেত্রীকে না পেয়ে বাবুর্চি রমাকান্তের কাছে জানতে পারল নেত্রী অজ্ঞাত গাড়ি আর চালকের সঙ্গে অজ্ঞাত স্থানে গিয়েছেন অনেক ভোরে। দুপুর 1টার দিকে ফিরে এসে নেত্রী খাওয়া দাওয়া করে সোজা চলে এলেন ধানমন্ডি 32-এর ভবনে। ছাত্রলীগের বেশ কিছু নেতা বিকেল 3টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে সভানেত্রী শেখ হাসিনার কাছে ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ারকে পুলিশের লরির চাকায় পিষ্ট করে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করার প্রতিবাদে সামরিক একনায়ক স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করার কর্মসূচি চাইলে সভানেত্রী শেখ হাসিনা এই বলে ছাত্রনেতাদের সান্ত্বনা দেন যে আমাদের মূল শত্রু জিয়াউর রহমান এবং তার দল বিএনপি। জিয়া তো শেষ, জেনারেল এরশাদ বিএনপির কাছ থেকে মাত্র কিছুদিন হলো ক্ষমতা দখল করেছে। আমাদের এখন প্রধান কাজ বিএনপিকে চিরতরে শেষ করে দেওয়া। এই মুহূর্তে আমরা জেনারেল এরশাদের বিরুদ্ধে সরাসরি যাব না। আমাদের মূল শত্রু বিএনপি, এটা মনে রাখতে হবে। ছাত্র নেতারা সেলিম ও দেলোয়ার হত্যার জন্য আবেগপ্লুত হলে শেখ হাসিনা বলেন, আবেগপ্রবণ হয়ে লাভ নেই, সময় হলে এদের পরিবারকে পুষিয়ে দেওয়া হবে। ছাত্র নেতারা কোনো রকম কর্মসূচি ছাড়াই ভগ্ন হৃদয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করল।